দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই ভিউজ অনুষ্ঠানের চেষ্টা করি আপনার প্রতিদিনকার পথ চলাকে সহজ করে তুলতে, যেসব তথ্যগুলো আপনার জীবনে দরকার সেগুলো এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরতে। বিশেষ করে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তাদের শিক্ষা, চাকরি, স্বাস্থ্য থেকে শুরু করে নানাবিধ যে তথ্যগুলো দরকার হয় সে তথ্যগুলো আপনাদের হাতের নাগালে এনে দিতেই এই দ্য ভিউজ অনুষ্ঠান। এবং যথারীতি আমরা আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজকে শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বিনা পরীক্ষায় বয়স্ক সিটিজেনশিপ পাবেন কিভাবে বয়স্করা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়। ধন্যবাদ জেল ভাই আপনাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ টিভেনকে। দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার আমরা দেখাচ্ছি। এই নাম্বারে টেলিফোন করে আপনি আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। এবং একই সঙ্গে ফেসবুকে অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে কমেন্টসে গিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব সেই প্রশ্নটির উত্তর খুঁজে দেওয়ার। সরাসরি আলোচনা চলে যাচ্ছি। বেলাল ভাই, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি যে বিনা পরীক্ষায় বয়স্করা সিটিজেনশিপ পাবেন কিভাবে, বিনা পরীক্ষায় সিটিজেনশিপ পাওয়া কি সম্ভব? ধন্যবাদ জেল ভাই আপনাকে। বিনা পরীক্ষা, ইয়াস, বিনা পরীক্ষা। আমরা যারা গ্রিন কার্ড প্রথম থাকে, তারপরে আমরা সিটিজেনশিপের জন্য পরীক্ষা দেই, তারপরে ওথ করি, তারপরে সিটিজেন। যারা বয়স্ক, অথবা শুধুমাত্র যে বয়স্কই হইতে হবে তা না, সামটাইম কোনো কোনো কেসে বয়স্ক ছাড়াও পারবেন। অসুস্থ আপনি সাম রিজনে অসুস্থ, আপনি পারেন না এবং আপনি পারবেনই না, কোনো দিনই আপনাকে দিয়ে হবে না, এটা সম্ভব হবে না আপনাকে দিয়ে। ইয়েস, শুধু বয়স্ক লাগবে না, ইয়াংরা পারবে। আর ইন জেনারেল আমরা যেটা বিনা পরীক্ষা বয়স্কদের বলে, মেজরিটি 99.99% সাধারণত আমরা বয়স্কদের ক্ষেত্রেই আমরা করি। অনেকে চিন্তা করে যে আমার বাবার বয়স তো 70 হয়ে গেছে অথবা 75 হয়ে গেছে, সামহাও আমার বাবা মনে রাখতে পারে না, অথবা অনেক দিন আগে পড়াশোনা কমপ্লিট শেষ করার পরে হয়তো বয়স বাবার 25 বা 30-এর অবস্থায় পড়াশোনা শেষ, এখন তো বাবার বয়স 75, এখন বাবার বয়স 70, হুইচ ইজ 40 থেকে 45 বছর আগে ওনার এডুকেশন লাইফ উনি শেষ করে ফেলছে। তারপরে আর সামহাও পড়াশোনার লাইনটা আর কন্টিনিউ করা হয় নাই। দীর্ঘদিন গ্যাপের পরে এখন উনি না মনে রাখতে পারে, না উনি অনেক কিছু বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে কি করা যায়? হয়তো অনেকেরই হয়, আপনার যেটা কোশ্চেন ছিল যে হয়তো অ্যাপ্লাই করার পরে অনেকেই মিস করে বা হয় না, হয় রিজন সেম, যেহেতু আপনি মনে রাখতে পারেন নাই, অথবা আপনি যখন ইন জেনারেল রেগুলার আপনি পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা দেওয়ার সময় আপনার মৌখিক পরীক্ষা ছিল, লিখিত পরীক্ষা ছিল। মৌখিক পরীক্ষা যেটা হয় জাস্ট ইন জেনারেল যেটা কোশ্চেন করা হয় শুধুমাত্র আপনাকে, ওটা যদি আপনি বুঝেন তার অ্যান্সার করবেন, তারপর আপনাকে কিছু লিখতে দিবে, সেটা আপনি লিখবেন। হয়তো আপনি সামহাও বুঝতে পারেন নাই, অ্যাকশনের কারণে হোক অথবা বয়সের কারণে হোক, সামহাও অল ওয়ার্ড আপনি নিতে পারেন না আপনার ব্রেন, বা আপনি নিজে নিতে পারেন না, যেটা অ্যান্সার আপনি করতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে হয়তো উনি ফেল করছে। আচ্ছা, তো যদি কেউ আবেদন করার পর এরকম ডিনাই হয়, মূল যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, তাহলে এই ডিনাই কেন হয় আপনি কারণগুলো ব্যাখ্যা করলেন। এখন তিনি কি করবেন, তার করণীয় কি, কারা কারা আসলে এই সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন? যদি কেউ ডিনাই হয়, সামহাও উনি পরীক্ষা দিয়েছে অথবা পরীক্ষা দেয় নাই, উনি আগে থেকে জানে যে আমাকে দিয়ে হবে না, আমি মুখস্থ রাখতে পারি না, বা আমি ইংলিশ বুঝি না, আমাকে ইন জেনারেল চলাফেরা আমরা বুঝতে পারি আমার বাবার কি মানে কতটুকুনি পারতেছে, কতটুকুনি বুঝতে পারে, কতটুকুনি লিখতে পারে, অথবা কতটুকু বলতে পারে। যেহেতু আমার বাবা মা ভাই আমরা একই ফ্যামিলিতে থাকি, আই মিন এক্সাম্পল লাইক এনিবডি, আপনার ঘরে বা আমার ঘরে বা কারো ঘরে সেম থিং। তখন উনি চাইলে আগে থেকেই উনি মেন্টালি প্রিপেয়ার হইতে পারেন যে আমরা ওনাকে বিনা পরীক্ষায় মিন কি আপনি যাচ্ছেন যে জায়গায় ইমিগ্রেশন অফিসার থাকবে, ইমিগ্রেশন অফিসার তো আপনার সাথে সরাসরি বলবে না, সাধারণত আমরা যেটা করি আপনার ইন্টারপ্রেটারের সাথে থাকে, অ্যাটর্নি থাকে, ওরা আপনার হয়ে আপনার অন বিহাফ ও আপনার আব্বা আগেই অনুমতি দিচ্ছে যে এবিসিডি আমি ওনাকে অনুমতি দিলাম, আমি ইংরেজি পারি না,
আমার পরিবর্তে আমার ইন্টারপ্রেটার কথা বলবে। ওকে, সো যেই জাজ থাকবেন আপনার সিটিজেনশিপের জন্য, জাজ তখন আপনার সাথে কথা না বলে যেই ইন্টারপ্রেটার আমরা নিয়োগ দিব ওই ইন্টারপ্রেটারের সাথে কথা বলবে। পেশেন্ট ওই ভদ্রলোক বা ভদ্র মহিলাকে কথা বলতে হবে না। জাস্ট অল কমপ্লিট হওয়ার পরে শুধুমাত্র অফিসার বলে শুধুমাত্র ওথ করার জন্য বা শপথ করার জন্য, যখন ওনার কমপ্লিট হবে, যখন স্যাটিসফাইড হবে। অনেক সহজ করে দিলেন আপনি বিষয়টা। বলছিলেন যে পরীক্ষা তিনি যাবেন ঠিকই, কিন্তু তাকে হয়তো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে না, কারণ তার হয়ে একজন ইন্টারপ্রেটার কথা বলছে, ইন্টারপ্রেটার কাজ করবে। এখানে অ্যাটর্নির ভূমিকা কি থাকে? যদি কোনো ক্ষেত্রে আপনার থাকে কোশ্চেন যে আপনি রিজন যদি আপনি স্যাটিসফাইড করানো, ওকে, সে তো একজন আপনার ইমিগ্রেশন অফিসার, জাস্ট আমরা যে কোনো মানুষ গেলেই তো সে দিচ্ছে না। আচ্ছা, ইমিগ্রেশন অফিসারকে আপনাকে প্রশ্নের উত্তরগুলি স্যাটিসফাই করতে হবে, কি রিজনে উনি পারবে না এবং পারবেই না। এখন আপনি যদি ইঞ্জিনিয়ার বলে ভাই আমার বাবা পারতেছে না, বা ইমিগ্রেশন অফিসারকে বললাম যে আমার আব্বা বা আমার মা পারে না, উনি পারবে না, ওনাকে সিটিজেনশিপ দেওয়া যাও, হয়তো ভদ্রলোকে আমাদের কথা বা আপনার কথা শুনবে না, বা অ্যাটর্নির কথা শুনবে না, যেটা যুক্তিতর্কের মাধ্যমে, যেটা যৌক্তিকভাবে অ্যাটর্নি বুঝাবে বা লয়ার বা ইন্টারপ্রেটার বুঝাবে ইমিগ্রেশন অফিসারকে ওনার দেশের সমস্যার কারণে উনি পারতেছেন এবং এটা ওনাকে দেওয়া হবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের জানা আছে, সেটা হলো যে ফিজিক্যালি কি তাকে সেখানে থাকতেই হবে? তিনি যদি অনেক বেশি অসুস্থ হন, ডাক্তারের সার্টিফিকেট আছে যে তিনি ফিজিক্যালি সেখানে যাওয়ার মতো অবস্থানে, যেহেতু ওথ নেওয়ার একটা বিষয় থাকে, তাই ফিজিক্যালি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ? 100% থাকতেই হবে। আচ্ছা, ফিজিক্যালি আপনার উপস্থিত ছাড়া হবে না, কেন শপথ আপনি নিচ্ছেন, শপথ আপনাকে নিতে হবে, সেজন্য ফিজিক্যাল থাকতে হবে। সেটা আপনার হুইল চেয়ারে যান, ওর আপনি কিভাবে যাবেন, যতটুকু আপনি ব্যবস্থা করতে পারেন আপনার সাথে থাকতে পারবেন। লেটস সি আমার বাবা যাচ্ছে, আমি আমার মতো হুইল চেয়ার দিয়ে বাবাকে নিয়ে যেতে পারবো, যতটুকু পর্যন্ত চান আপনি হেল্প করতে পারবেন আপনার আব্বাকে। এই যে আপনি বললেন একজন ইন্টারপ্রেটার সাথে থাকবেন, এটা কি যে কেউ, অর্থাৎ ফিজিক্যালি সক্ষম, কথা বলতে পারেন, তার ইংরেজি বুঝেন, তিনিও কি চাইলে পারবেন, নাকি এটার জন্য কোনো ক্রাইটেরিয়া আছে যে সবাই পারবেন? যদি আপনি ইংরেজি পারেন তখন তো আপনাকে আর দিচ্ছেন, এই জায়গায় তো আপনার এলিজিবিলিটি না, আপনার এলিজিবিলিটি তো আসতেছে। মেইন পয়েন্ট হচ্ছে আপনি পারেন না, দেন কেন পারেন না ওইটার সলভ বের করতে হবে। আমি পারি না, দিস ইজ সলভ না। ওকে, আমি যে পারি না, যে আমার সমস্যা আছে সামহাউ সাম রিজনে, ওই সমস্যা যুক্তিতর্কে যখন আসবে, দেন ইজ আপনার রেজাল্ট, ইয়েস আপনি পারেন না এবং এটা আপনি পারবেন না কোনোদিন। আর যিনি পারেন তিনি হয়তো পরীক্ষা দিতে হবে, একাধিকবার পরীক্ষা দিবেন, একবার না পারে উনি দ্বিতীয়বার দিবেন, দ্বিতীয়বার না পারেন তৃতীয়বার দিবেন যে পারেন। আচ্ছা, এবং উনি যদি এটা প্রুফ কোনোভাবে করতে পারেন যে আমি কোনোভাবেই এটা পারি না বা আমাকে হবেই না কোনোদিন, যদি বয়স বেশি হয়, সেটাই, যখন বয়স বেশি থাকে উনি অত পারে না, মুখস্থ রাখতে পারে না, অথবা বুঝে না, অথবা একদম পারে না, তার মানে অনেকটুকু পরিষ্কার হয়েছে আপনার কাছ থেকে এই বিষয়টা, এবং দর্শক যারা দেখছিলেন তারা অনেক পরিষ্কার হয়েছেন কারা আসলে এই পরীক্ষাটা এইভাবে দেওয়ার সুযোগ পাবেন। কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মানুষজন একটা প্রসেস মেনটেন করে আপনাদেরকে এই ধরনের পরীক্ষায় ফেস করতে হবে, এবং যখনই ইমিগ্রেশন অফিসার মনে করবেন যে আপনার কারণটা ভ্যালিড, আপনার প্রশ্নের উত্তরগুলো যেগুলো দেয়া হয়েছে সেগুলো সব যৌক্তিক, তখনই আসলে আপনি সিটিজেনশিপটা পাচ্ছেন। কিন্তু সিটিজেনশিপ পাওয়ার আগে আরো নানা ধরনের সমস্যা আছে। বিশেষ করে যে সমস্যাটা বেশি দেখা যায়, অনেকে অ্যাসাইলাম ক্লেম করেছেন, এখনো তার বিষয়টা পেন্ডিং আছে, সিদ্ধান্ত হয়নি, কিন্তু তিনি মনে করছেন দীর্ঘ 8 বছর 9 বছর এখন যেহেতু একটা জট চলছে, তিনি দেশের বাইরে যেতে পারছেন না, কিংবা যে অনেকে মনে করেন যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। আসলে কি তিনি দেশের বাইরে যেতে পারবেন? পারলে কোন হইতে পারবেন? ধন্যবাদ চলবে আপনাকে। অনেকেই যারা আমরা এই দেশে আছি, কারো হয়তো 10 বছর, কারো 15 বছর অ্যাসাইলাম করা আছে ওনার, টুরিস্ট ভিসা না, উনি ইন জেনারেল না, আপনার এনি ওয়ে আইদার আপনার অ্যাসাইলাম করা থাকুক অথবা ম্যারেজ ওয়েতে থাকুক, আপনার ফাইল করা আছে, ফাইল কোনোভাবে ডিনাইড না আপনার, এখনো আপনি কোনো অ্যাপ্লাই করে আপনি ডিনাই হন নাই, জিরো না রেজাল্ট, আপনার রেজাল্ট আপনার পেন্ডিং। আপনি অ্যাসাইলামও হোক, কারো হয়তো বিয়ের কারণে থাকতে পারে, অথবা অন্য আরো কোনো ওয়ে থাকতে পারে, আপনি অ্যাপ্লাই করা আছে, সেটা 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 10 বছর হোক, হোয়াটএভার,
আপনি ডিনাই হন নাই, স্টিল আপনার ইমিগ্রেশন প্রসেস অনগোয়িং অন। এই অবস্থায় আপনি হয়তো আপনার আব্বা মা হোক, ওয়াইফ হোক, বা কারোর সাথে আপনি দেখা করতে যেতে চান, এটাকে আমরা বাংলাদেশে যেরকম বলি যে প্যারোলে মুক্তি, কাইন্ড অফ প্যারোলে ট্রাভেল করতে পারে, যাকে আমরা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বলি অথবা ট্রাভেল পারমিট বলি। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. অথবা প্যারোল বলি, সেম থিং। সো যদি এরকম কেসে কারো লাগে, কোনো ভাই বোন, ওনারা ট্রাভেল পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি কারো পেন্ডিং কেস থাকে অ্যাসাইলাম। ওকে, অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে ওনাদেরকে ট্রাভেল পারমিট দিবে। এটা দুই ধরনের ট্রাভেল পারমিট হয়, একটা ট্রাভেল পারমিট বুক দেয় অ্যাজ ইট ইস ইউএস পাসপোর্টের মতোই গ্রিন কালারের, আর আরেকটা হচ্ছে পেপারে আপনাকে লেখা থাকে যে ট্রাভেল পারমিট, অথবা আপনার আরেকটা ওয়ার্ড যেটা লেখা থাকে প্যারোল, যাকে বলা হয়, সেম থিং। এটা আইডি আকারেও দেয়, সেম লাইক ড্রাইভার লাইসেন্সের মতো একটা দেয়। ওইটা যদি আপনার আসতে দেরি হয়, ওরা পেপার ওয়ার্ক একটা স্ট্যাম্প করে দিবে, ওটাও অ্যাকসেপ্টেবল। অথবা আপনি বুক দিবে, বুক অ্যাকসেপ্টেবল। তিনটার যে কোনো একটাই অ্যাকসেপ্টেবল। আপনি অ্যাসাইলাম অবস্থায় আপনি যদি কোনো ইমার্জেন্সি রিজনে দেশের বাইরে যেতে চান, এটার মধ্যে হয়তো একটু বেটার সাজেশন হবে লেটস সে যদি অ্যাসাইলাম কেস হয়ে থাকে। অ্যাসাইলামের ক্ষেত্রে যদি বলি, আমি বাংলাদেশ থেকে আসছি এবং আমি বাংলাদেশের কোনো রিজন শো করেই আমি অ্যাসাইলাম করা আছে। এখন কি আমি কি বাংলাদেশ যাওয়া ঠিক হবে কি না, বিকজ অফ আমার অ্যাসাইলামে সামহাও আমি লাইফ থ্রেটিং ওর কিছু একটা দেখানো ছিল। তো এরকম কেসে যদি হয়, আপনার উচিত হবে বেটার আপনি পার্শ্ববর্তী কোনো দেশে যান, যদি আপনার রিলেটিভ পার্শ্ববর্তী দেশে আসে, বা আপনি যেভাবে চান ওদের সাথে একটু মিট করা, যদি আপনার জরুরি প্রয়োজন হয়ে উঠে, আপনি করতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে মূল পরামর্শ যেটি অ্যাটর্নিরা বলে থাকেন যে আপনি যে দেশে আপনার জীবন নাশের হুমকি আছে, ঝুঁকি আছে, সেই দেশে প্রবেশ করবেন না, যেটা আপনি দেখেছেন। কিন্তু আপনি পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোতে যেতে পারবেন। রাইট, আপনি তো ওই দেশের এগেইনস্টে অ্যাসাইলাম করেন নাই। আচ্ছা, সেক্ষেত্রে তিনি যখন ফেরত আসবেন, ইয়েস, তাকে কি এয়ারপোর্টে কোন রকম বাধার সম্মুখীন হতে হবে কিনা? 100% না। আমি আগের প্রোগ্রামেও বলেছিলাম আপনাকে সেম জিনিসটাই। আপনাকে ট্রাভেল পারমিট দেওয়া হয়েছে। পারমিট মানে আপনি যাচ্ছেন এবং আসবেন, অনুমতিপত্র আপনাকে দেওয়া হয়েছে। ইয়েস, আপনি যান এবং আসবেন। অনেকের হয়তো প্রশ্ন থাকে যে ভাই আমার তো গ্রিন কার্ড আসে নাই, অথবা কেস তো পেন্ডিং, আমার কেস এখন অ্যাপ্রুভ হয় নাই, আমাকে কি ডিনাই করবে? ওকে, এমন যদি হয়, লেটস সে এক্সাম্পল ডিসেম্বরের 10 তারিখে আপনার কোর্ট হিয়ারিং আছে অ্যাসাইলামের জন্য। ওকে, এখন আপনি নভেম্বরে যাচ্ছেন, আপনি ডিসেম্বরের 12 তারিখে ফিরবেন। 10 তারিখে যদি আপনার কোর্ট ডিসাইড করে ডিনাই, তাইলে আপনি পারবেন না। ওকে, সো আপনি যদি জানেন যে আমার এখনো পর্যন্ত হিয়ারিং এর কোনো ডেট আসে নাই, নিউ ডেট, ওর 1 বছর পরে আমার নিউ ডেট, রেজাল্ট আমার 1 বছর পরে হবে, নাও আমাকে ওরা দিছে ট্রাভেল পারমিট ওর প্যারোলে যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য, আমি আনটিল আনলেস নিউ ডেট আসার আগ পর্যন্ত আমি 100% ফ্রি অ্যান্ড সেফ। কতদিনের ট্রাভেল পারমিট দেওয়া হয় সব ক্ষেত্রে? সর্বোচ্চ কতদিন তিনি দেশে বাইরে থাকতে পারবেন? ট্রাভেল পারমিট সাধারণত ইস্যু হয় আপনার 1 বছর, মানে ইস্যুডিং থেকে 1 বছরের মধ্যে কমপ্লিট করা। অনেকে 90 ডেজের বেশি কেউ সাধারণত থাকে না, সাধারণত থাকে না, কিন্তু হয়তো 1 বছর জন্য পারমিট কম থাকাটা একটু ভালো। হয়তো আপনি ফ্রিকোয়েন্টলি যেতে পারেন একাধিকবার, আনটিল আনলেস আপনার কেস পেন্ডিং ডেট আসার আগ পর্যন্ত। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হলো গ্রিন কার্ড অনেক সময় হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এইসব ক্ষেত্রে যখন আপনি আবারও আবেদন করবেন, তখন কি কি ডকুমেন্টস লাগে এবং কতদিন সময় লাগবে? ধন্যবাদ আপনাকে। গ্রিন কার্ড আপনার যখন প্রথম আপনি অ্যাপ্লাই করলেন, যেরকম ডকুমেন্ট ছিল সিমিলার ডকুমেন্টই লাগবে, বাট আপনার কাছে অলরেডি এভরিথিং আছে। জাস্ট সেম থিং, আপনার ডেট অফ বার্থ ওর পুরাতন গ্রিন কার্ডটা সাথে থাকবে, আর বাকি সোশ্যাল নাম্বার আপনি জানেন, হুইচ ইজ গ্রিন কার্ড নাম্বারটাই লাগে। যদি আপনি অ্যাপ্লাই করেন কতদিন লাগে, আপনি প্রথম যখন অ্যাপ্লাই করবেন 4 to 6 উইক পরে আপনাকে ওরা একটা ফিঙ্গারপ্রিন্টের ডেট দিবে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপরে ওরা বলে 4 to 6 উইক এগেইন অপেক্ষা করার জন্য। বাট যেহেতু ইমিগ্রেশন জটিলতা
একটু ডিলে সবকিছু, হয়তো সেজন্য আরো 2 সপ্তাহ 4 সপ্তাহ বা 1 মাস বেশি লাগতে পারে। অর্থাৎ সর্বোচ্চ কতদিনের মধ্যে উনি পেয়ে যাচ্ছেন? অ্যাবাউট আপনার 4 to 5 মান্থের মধ্যে নতুন গ্রিন কার্ড আসতে পারে, কারোটা কম লাগে কারোটা বেশি লাগে। কিন্তু আপনি এই সময়টা তো অন্যান্য সব কাজই করতে পারছেন। রাইট, সবই যদি শুধুমাত্র আপনি দেশের বাইরে যান, যদি কারো গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যায়, লেটস সে এক্সাম্পল কারো অ্যাগেইন যদি কারো ডিসেম্বরে গ্রিন কার্ড অ্যাপ্লাই হবে, এখন আগামী মাস হচ্ছে অক্টোবর, কেউ অক্টোবরে দেশে যাবেন, ওকে, ডিসেম্বরের 10-এর ওনার গ্রিন কার্ড এক্সপায়ার হবে। এখন উনি যদি ডিসেম্বরের 9-এর মধ্যেই দেশে চলে আসেন, 100% সেফ। ওকে, বাট কেউ তো 9-এ আসবে না, হয়তো আরো 1 সপ্তাহ আপনি ডিসেম্বরের 1 তারিখে 2 তারিখে আপনি চলে আসেন। এখন যদি কেউ অ্যাপ্লাই করে যে আমি নতুন গ্রিন কার্ড পাওয়ার পরে যাব, বাই ডিসেম্বরের মধ্যে নতুন গ্রিন কার্ড আসবে কিনা, মানে আমারটা এক্সপায়ার হইলে আমি করব না, ওটা তো আপনার অনেক সময় লাগবে। দেন যদি আপনার দেশ যেতেই হয়, আপনি অনেক আগেই গ্রিন কার্ড, অনেকের কোশ্চেন, ভাই আমার তো এক্সপায়ার হয় না, আমি কি এখনই অ্যাপ্লাই করতে পারবো? ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করতে পারেন, সময় লাগবে না। মানে আপনার 6 মান্থ আছে, 3 মান্থ আছে, 4 মান্থ আছে, যেহেতু আপনার লাগবে, আপনি করতে চান, আপনি আগেই প্রসেস করতে পারেন। যেহেতু লম্বা সময় লাগবে পাওয়ার জন্য, আপনি জানেন, সেজন্য আপনি আর্লি চাইলে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন। করা যাওয়া সম্ভব। আমরা এখন যে বিষয়টি জানতে চাই সেটা হলো দুটো বিষয় একসাথে জানবো। আপনার কাছে একজন ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার, তারা তার কোন কোন আত্মীয় স্বজনের জন্য পিটিশন করতে পারবেন? ওকে, যদি গ্রিন কার্ড হয়, আপনি আপনার ইমিডিয়েট ওয়াইফের জন্য আপনি আগে করতে পারেন। দেন কেসটা কোনো কোনো ক্ষেত্রে আগেও কমপ্লিট হয়, কোনো কোনো ক্ষেত্রে আপনি ইউএস পাসপোর্ট পাওয়ার পরে ফাস্টার হয়। সো দুইটা হতে করতে পারেন। আর অন্যটা যদি আপনি করতে চান, অ্যাপ্রুভাল কোনোটার জন্যই আসবে না, আপনার পাসপোর্ট হওয়ার পরেই হবে। যদি আপনি কারোর জন্য কিছু করতে চান, ফাইল আপনি আগাই করতে পারেন, রেডি করে রাখতে পারেন, হুইচ ইজ নাথিং। পাসপোর্ট পাওয়ার পরে আপনার সবকিছু। আর যারা সিটিজেন তাদের ক্ষেত্রে তো আপনি সিটিজেন হয়ে গেছেন, আপনি ভাই বোন, আব্বা আম্মা, ওয়াইফ, ছেলে মেয়ে, সবার জন্য করতে পারেন। মানে ফার্স্ট ব্লাড যারা, তাদের জন্য আবেদন করতে পারেন। তার মানে যিনি গ্রিন কার্ড হোল্ডার, তিনি শুধুমাত্র তার স্ত্রী, ছেলে মেয়ে ইমিডিয়েট একদম, যেটা তার নিজস্ব ফ্যামিলি। আর সিটিজেন হওয়ার পর তিনি, আমরা যদি বলি কাউকে, ওকে, এবং সিটিজেন হওয়ার পরে তিনি বাবা মা, ভাই বোন তাদের জন্য করতে পারছেন। এবং এই প্রসেসটা কতদিন টোটাল? সাধারণত যদি আপনি আপনার ওয়াইফের জন্য করেন, সিটিজেন হওয়ার পরে 1 বছরের মধ্যে হয়ে যায়, কারোটা 1 মাস 2 মাস কম, কারোটা 1 মাস 2 মাস বেশি লাগে। বাট মোস্ট অফ দ্য কেস 1 বছরের মধ্যে হয়। এমনও কারো আমি দেখছি যে 8 মান্থে হয়, বাট কারোটা কিন্তু আবার 2 বছরের লাগে। আচ্ছা, বাট কেন লম্বা সময় কারো লাগে? নেম জটিলতার কারণে, কোনো না কোনো একটা ভুল আছে, কোনো পেপার ওয়ার্কে ভুল আছে, ওর ওদের যে ডকুমেন্ট দেওয়া ছিল, ওরা সাম পেপার ওয়ার্ক ছিল যেটা আপনার কাছে আগে থেকে চাহিদা ছিল, আপনি খেয়াল করেন, আপনি ওই ডকুমেন্টগুলি দেন নাই। লেটস সি ওরা জানতে চাচ্ছিল সামহাউ আপনার যে ওয়াইফ, যদি ওয়াইফ হয়েই থাকে, তাহলে আপনি তার সাথে কন্টিনিউ যোগাযোগ করছেন, কন্টিনিউ যোগাযোগ করে থাকলে তার সাথে আপনার আদান প্রদান হওয়ার কথা, তাকে একটা মান্থলি আপনি খরচ দেওয়ার কথা অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে। তো ওরকম কোনো প্রুফ আছে কিনা? সময় আপনি হয়তো, আমরা সাধারণত যে প্রুফটা করি, ওয়াইফদেরকে আমরা টাকা পাঠাই তার হাত খরচ বা বাড়ির খরচ করার জন্য, যেটা দেই আমরা। তো ওই মানি রিসিপ্টগুলি রাখবেন, মানি রিসিপ্টগুলি অবশ্যই পাঠাবেন। আরও যে এয়ারপোর্ট থেকে লেটস আপনার ওয়াইফ পিক করছে, আরও যেটা স্ট্রং মজবুত হয়, যেটা আপনার ইমিগ্রেশন ইন্টারভিউতে যেটা দেখতে চায়, যে জাস্ট ইমিগ্রেশন অফিসে যেটা দেখতে চায়, অনেকেই হয়তো টাকা পয়সা দিয়ে ওয়াইফ অ্যাড করে। জাস্ট ইমিগ্রেশন অফিসার শুধুমাত্র এতটুকু মেক শিওর করতে চায়, ওরা বসে আছে আপনার ওয়াইফ আপনাকে ভিসা দেওয়ার জন্য, জাস্ট দে ওয়ান্ট টু সি যে টাকার বিনিময়ে কারোর সাথে অ্যাড হয়ে আসতেছে না, আপনার ওয়াইফ আপনার কাছে আসতেছে, দে আর রেডি আপনাকে দেওয়ার জন্য। বাট তার আগে ওরা দেখতে চাচ্ছে রিয়েল, ওকে, রিয়েল প্রুফ করার জন্য ওরা কিছু জিনিস চায়। লেটস সি আপনি এই দেশে 2-4-10 বছর থাকেন, বা আপনার ওয়াইফ দেশে 2-3 বছর আগে আপনি বিয়ে করছেন, বা 1 বছর আগে। ইন জেনারেল যেটা হয়, আপনি যদি এয়ারপোর্টে যান, আপনার ওয়াইফ বাচ্চা ওরা আসবে আপনাকে দেখতে, পিক করতে, 99.99% আসে। এই ছবিগুলো আপনি রাখবেন, এগুলো আপনি ইমিগ্রেশন জমা দিবেন যখন আপনার ওয়াইফের ইন্টারভিউ হবে। দিস ইজ ভেরি স্ট্রং প্রুফ, ওকে। আপনি দেশে কোথাও ভ্যাকেশনে গেছেন, দেশে কোথাও আপনি ঘুরতে গেছেন, বিভিন্ন স্পটে একাধিক ছবি আপনি গ্যাদার করেন, অ্যালবাম করেন, এগুলি আপনার লাগবে। আপনার ওয়াইফকে একাধিকবার আপনি হোয়াট ইজ কল টাকা পাঠাইছেন, টাকা পাঠানোর রিসিপ্টগুলি রাখেন, ওকে। রিসিপ্ট কি আপনার 20টা 50টা 30টা লাগবে? না, প্রত্যেক বছরের 2007-এর আপনি 1-2টা থাকুক। লেটস সি লাস্ট 3 ইয়ার্সের, লাস্ট 4 ইয়ার্সের, যখন থেকে আপনি অ্যাপ্লাই করছেন, যখন থেকে আপনি ম্যারেজ দেখাইছেন, তারপর থেকে এভরি ইয়ার যদি 1টা করেও থাকে, 2টা করে থাকে, ইজ এনাফ। ওকে ওকে,
জি, শেষ করুন আপনি। ওকে, দেন আপনি ওরা আরেকটা যেটা জানতে চায়, আপনার নাম্বার থেকে আপনার ওয়াইফকে হোয়াটসঅ্যাপে হোক রেগুলারে হোক আপনার কল লিস্টটা খুব বেশি প্রায়োরিটি দেয়। বিকজ যদি আমার ওয়াইফ, আমি প্রায়ই তার সাথে কথা বলি, তার খোঁজ খবর নেই, আমার ওয়াইফ প্রায়ই আমাকে কল করে। আরও একটা যেটা জানতে চাই, দেশে যদি আপনার কোনো জায়গায় জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ইটস ভেরি গুড। যদি আপনি দেশে অ্যাকাউন্ট খুলতে চান ওয়াইফের সাথে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, ওটা অনেকটা হেল্পফুল। ওকে, তার মানে সম্পর্কটা আপনাকে প্রমাণ করতে হবে। সম্পর্কটা প্রমাণ করার দরকার, এবং সেটা আসলে খুব কঠিন কিছু না। আপনার যদি লিগ্যাল ওয়াইফ হয়, এভরিডে এটা আপনার হওয়ারই কথা, রাইট? হরহামেশাই হচ্ছে। আমরা একেবারে এই শেষ মুহূর্তে আছি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে এইসব বিষয়ে কোনো পরামর্শ দিতে চান সেটি শুনে আমরা শেষ করব। ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে, ধন্যবাদ টিবিএনকে, ধন্যবাদ টিবিএনের সকল দর্শককে। যাদের সিটিজেনশিপের যদি বিনা পরীক্ষায় দিতে চান আব্বা আম্মার জন্য, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্রিন কার্ড রিনিউয়াল হোক, যেটা আমরা বলতেছিলাম, যদি কারো গ্রিন কার্ড লস্ট হয়ে যায় সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইমিগ্রেশনের বিভিন্ন যে সমস্ত প্যারালিগালের কাজ হয় সেগুলি আমরা হেল্প করে থাকি। ধন্যবাদ দর্শক আপনাদেরকে। এবং মোহাম্মদ বেলাল হোসেন বেলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সময় দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, যেগুলো আসলে আমাদের সাধারণত প্রত্যেক দিনই, কিংবা যারা সিটিজেন হওয়ার জন্য অপেক্ষা করছেন, তারা যারা সিটিজেন হতে যাচ্ছেন, তাদের সবার জন্য এটি খুবই দরকারি কিছু পরামর্শ। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আমরা যখন ফিরবো তখন আমরা কথা বলবো ভবিষ্যতের পথ নির্দেশনা, শিক্ষা ও কেরিয়ার নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. আবার স্বাগত টিবিএন 24 নিউজ নেটওয়ার্কে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো ভবিষ্যতের পথ নির্দেশনা, শিক্ষা এবং কেরিয়ার, অর্থাৎ কোন ট্রেন্ডের দিকে ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা যাচ্ছে, কোন ট্রেন্ডের দিকে যাচ্ছে কেরিয়ারগুলো, এবং এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন মেটা ইনফোটেক এমআইটির প্রেসিডেন্ট অ্যান্ড সিও মাহবুব সিদ্দিক। মাহবুব সিদ্দিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে খুব দ্রুতই পরিবর্তন হচ্ছে প্রযুক্তি। একদিকে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, অটোমেশন, এআই সবকিছু এত দ্রুত পৃথিবীকে পরিবর্তন করে দিচ্ছে যে সামনের দিনগুলো অনেক বেশি চ্যালেঞ্জিং এবং একই সঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এবং এই পরিবর্তনগুলো এমন হচ্ছে যে এটি আপনার জীবনকে তো পরিবর্তন করছেই, অনেক সময় সরকারকে উৎখাত করে দিচ্ছে। অর্থাৎ এই প্রযুক্তির ব্যবহার করে নানা ব্যবহার চলছে, এই ব্যবহারগুলোর সাথে তাল মিলিয়ে আপনি কিভাবে পথ চলবেন এবং কিভাবে সামনের দিনগুলোতে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন, এই বিষয়টি নিয়ে কথা বলবো আমরা প্রযুক্তি বিশেষজ্ঞ। আগে পরিচয় করে দিয়েছিলাম মাহবুব সিদ্দিকের সাথে। তার আগে একটা ছোট্ট পরিসংখ্যান জানিয়ে রাখি যে 2022 থেকে 32 সাল পর্যন্ত আমেরিকার শ্রম পরিসংখ্যান ব্যুরো বলছে প্রতি বছর 377,500 জন করে আইটি পজিশন খোলা হবে। অর্থাৎ প্রত্যেকটি বছর 377,500 আইটি পজিশন হবে এবং এর মধ্যে সফটওয়্যার ডেভেলপার, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং অ্যানালিস্ট ও টেস্টারদের সংখ্যা 25% হারে বৃদ্ধি পাবে। বেতনটা মিড লেভেলে আমরা যদি বলি আইটি চাকরির জন্য বাৎসরিক, সেটা $104,420, অর্থাৎ ব্যাপক সম্ভাবনা। এই সম্ভাবনার জন্য আপনি নিজেকে কতটা প্রস্তুত করে তুলছেন, কোন পথে আসলে নিজেকে প্রস্তুত করবেন, সেগুলো জানবো মাহবুব সিদ্দিকের কাছে। মাহবুব ভাই, শুরুতে যে জিনিসটা জানতে চাই সেটা হলো যে শিক্ষার ট্রেন্ডটা আসলে কোন দিকে যাচ্ছে এবং ভবিষ্যতে কোন ট্রেন্ডটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? অবশ্যই জুয়েল ভাই, আপনি যেটা বললেন, আমি যখন চিন্তা করি যে আমি আসলে অ্যাডাল্ট মানে ট্রেনিংয়ের সাথে প্রায় 15+ ইয়ার্স জড়িত, এবং আমি 2002 সালে যখন কম্পিউটার সায়েন্সে প্রেস ইউনিভার্সিটি থেকে পাশ করি, হ্যাঁ, তো এই যে লাস্ট 20-30 ইয়ার্স যে চেঞ্জটা হয়েছে, হ্যাঁ, আমি যখন নিজেও চিন্তা করি যে আমরা যখন কলেজ শেষ করছি বা আমি যখন নতুন জবেও জয়েন করছি, তখন যখন আমরা চিন্তা করতাম যে আমার একটা নতুন একটা স্কিল বিল্ড করতে চাই কোন একটা সাবজেক্টের উপরে, তখন কি হতো, আমরা তখন আমি ইউনিভার্সিটি সার্চ করতাম, হয়তো কমিউনিটি সেন্টার কমিউনিটি কলেজ সার্চ করতাম যে সেখানে যাই সেটা হয়তো আমরা ট্রেনিংগুলো করব। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখন দেখেন, এখন যে ট্রেন্ড এবং যে ইনফ্লুয়েন্স চলতেছে তার মধ্যে একটা হচ্ছে অনলাইন ট্রেনিং। হ্যাঁ, ব্যাপকভাবে এটা যে শুধু ইউনিভার্সিটি লেভেলে, আপনিও জানেন যে আমেরিকার প্রচুর ইউনিভার্সিটি আছে এখন, কিন্তু তাদের মেইন ফোকাসটাই হচ্ছে অনলাইন ট্রেনিং।
হ্যাঁ, তো ই লার্নিংটা এখন হিউজ, এমনকি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলা ইউডেমি বা কোর্সেরার মতো প্রতিষ্ঠান, তারা প্রচুর ডাইভার্সিফাইড, যে কোনো সাবজেক্ট আপনি স্কিল সেট বিল্ড করতে চান সেটা তাদের জন্য অ্যাভেলেবল আছে। হ্যাঁ, তো অনলাইন লার্নিং ডেফিনেটলি, তার সাথে আমি বলবো যে এমনকি ভার্চুয়াল রিয়ালিটি, যেটা হয়তো আমরা খুবই ভার্চুয়াল রিয়ালিটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা যদি আমি বলি, আমরা খুবই বিগিনিং পর্যায়ে আছি। বাট এইটা যখন আসবে তখন মনে করেন যে এমনকি এখন আমরা যেটা করতে পারতেছি, এমনকি কর্পোরেশন ক্ষেত্রে, এমনকি শুধু তাই না, আমার ছেলে মেয়েরাও এখন যেভাবে অনলাইন ট্রেনিংটা করতেছে, রাইট, তাদেরকে কিন্তু পার্সোনালাইজড টিউটোরিং এর ব্যবস্থা হচ্ছে। তারা স্পেসিফিক একটা সাবজেক্ট চুজ করতেছে, সেই সাবজেক্টে তারা কিভাবে শিখবে সেটা পুরাটাই কিন্তু এআই বেসড এবং ভার্চুয়াল রিয়ালিটি বেসড ভাবে তৈরি হচ্ছে, যেটাকে সায়েন্টিফিক্যালি তারা সেই সাবজেক্ট অনুযায়ী তারা তাদেরকে বিল্ড করতে পারতেছে। তো আমি মনে করি যেটা বললেন, ট্রেন্ড এবং ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে অবশ্যই অটোমেশন, ই লার্নিং এবং এআই এবং ডেফিনেটলি ভার্চুয়াল রিয়ালিটি অনেক বড় প্রভাব ফেলবে। কিন্তু এই অনলাইন লার্নিং ট্র্যাডিশনাল লার্নিং এর সাথে যখন এটা মুখোমুখি দাঁড়িয়ে যাবে, তখন ন্যাশনাল গ্লোবাল কম্পিটিশনে অনলাইন লার্নিংটা কতটা টিকবে? অবশ্যই এখন টেকার কথাটা যতটুকু, এখানে ডেফিনেটলি কম্পিটিশন অনেক হাই। এখন আপনি যদি এমনও যদি চিন্তা করে দেখেন যে আমার ছেলে মেয়েরা এখন যখন তারা ম্যাথে স্টাডি করতেছে বা কম্পিউটারে প্রোগ্রামিং করতেছে, আমার প্রচুর টিউটররা আছে, তারা পড়াচ্ছে ইন্ডিয়া থেকে। হ্যাঁ, এবং আমরা জানি আমার এরকম কমিউনিটিতে অনেকে আছে যারা এমনকি আপনি যদি দেখেন ইসলামিক এডুকেশনগুলো কুরআন তারা পড়তেছে হয়তো স্কাইপের মাধ্যমে বা অনলাইন জুমের মাধ্যমে আমরা সেই অ্যাক্সেসগুলোকে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে ট্রেনিং এর যে অনলাইন এডুকেশনের যে, সেটা কর্পোরেট ওয়ার্ল্ডেই হোক আর সেটা পার্সোনাল লেভেলে হোক, এই যে বিশাল বিস্তৃতিটা হচ্ছে, এখন আপনি যদি দেখেন এখানে কম্পিটিশনটা কিন্তু গ্লোবাল লেভেলে কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ, এখন আগে হয়তো বা আমরা এখানকার টিউটোরিয়াল সেন্টার বলেন, এখানকার স্কুল ইউনিভার্সিটিতে সেখানে আমরা স্টাডি করতাম, কিন্তু এখন আমাদের টার্গেটটা হচ্ছে গ্লোবাল। সেখানে অবশ্যই এখানে, হ্যাঁ, শুধু আমি এডুকেশন বিজনেসের কথা বলবো না, এখানে অপরচুনিটিও অনেক হাই। সেখানে হয়তো বা আমরা অনেক কম খরচ করেও অনেক ভালো এডুকেশন পাচ্ছি। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি যদি অন্য দিক দিয়ে দেখেন, যে আমি যখন কলেজে ছিলাম তখন যদি কেউ একজন আমেরিকান স্ট্যান্ডার্ডের এডুকেশনের জন্য নিজেদেরকে সেইভাবে বিল্ড করতে চাইতো, রাইট, সেটা কিন্তু একমাত্র পসিবল ছিল যদি আমরা আমেরিকান এডুকেশন সিস্টেমের মধ্যে ইন করি। কিন্তু আপনি যদি এখনকার দিনে দেখেন, আমাদের বাংলাদেশের অনেক গ্রাম অঞ্চলের বলেন অথবা লো ইনকাম বিভিন্ন কান্ট্রির কথা বলেন, তারা কিন্তু আপনার আমেরিকার আইভি লিগ লেভেলেরও এডুকেশনের অ্যাক্সেস তাদের আছে। সুতরাং এখানে কি হচ্ছে, আমাদের গ্লোবাল ট্যালেন্ট বিল্ড হচ্ছে। হ্যাঁ, সেখানে অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে, এবং আপনিও জানেন পলিটিক্যালি বলেন বা বিভিন্নভাবে আমরা অনেক সময় তখন বলতেছি যে হ্যাঁ আমরা ফরেন ওয়ার্কার এখানে আনতে চাই না, এইটা হচ্ছে, বিভিন্ন রকমের রেগুলেশন করতে চাচ্ছি, এগুলো নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে, রাইট। বাট এই যে গ্লোবাল কম্পিটিশনটা হতেছে, এটা ডেফিনেটলি এখনকার যে ট্রেন্ড, আমি মনে করি এখানে অপরচুনিটি অনেক হাই। হ্যাঁ, সেই সাথে অবশ্যই এখানে অনেক কম্পিটিশনের ব্যাপার আছে। এখন আমরা যারা এখানে আইটিতে কাজ করতেছি, আমাদের কিন্তু কম্পিট করতে হচ্ছে সামবাডি ফ্রম চায়না, মেক্সিকো অথবা ইউক্রেন অথবা ইন্ডিয়ানদের সাথে, রাইট। সুতরাং সেই কম্পিটিশনটা অবশ্যই আমাদের মাথায় রেখেই আমাদেরকে সেভাবে আগাইতে হবে। অর্থাৎ কম্পিটিশনটা বাড়বে, এই বিষয়টা মাথায় রেখে অবশ্যই হচ্ছে। আমরা যদি ভার্চুয়াল রিয়েলিটির কথা বলি, অ্যাডাল্টদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে এইটা কিভাবে প্রভাব ফেলবে? অবশ্যই এটা আমার, যেহেতু যেটা বললাম যে আমি আসলে অ্যাডাল্ট এডুকেশনের সাথে মোস্টলি ইনভলভ, বাট আমি যখন এটা শুধু অ্যাডাল্টদের জন্যই না, এটা আমাদের বাচ্চাদের জন্য আমি মনে করি একটা বিশাল পরিবর্তন আনবে। তার কারণ আপনি যদি দেখেন, আসলে অ্যাজ এ হিউম্যান বিইং আমরা হচ্ছি মোর লাইক ভিজুয়াল। হ্যাঁ, আমরা যখন একটা জিনিস ভিজুয়ালি কোনো অ্যানিমেশনটা দেখি বা ভিজুয়ালি একটা এক্সপেরিয়েন্স করি, সেটা কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি শিখতে পারি। দেখেন, আপনি একটা জিনিস দেখবেন যে আসলে আমরা অনেক সময় আমাদের জন্য, যদি আমি আরো ব্যাক করি, হ্যাঁ, তখন হয় কি এডুকেশনটা অনেক সময় আমাদের জন্য বোরিং ছিল। তার কারণ কি, এখানে আমাদের ইমপ্লিমেন্টেশন ছিল না। এখন আপনার রিসেন্টলি আমার অ্যানালাইসিস করি এবং আমি বেশ কিছু সফটওয়্যার নিয়েও যখন দেখলাম, এখন আমরা ভার্চুয়াল ল্যাব তৈরি করতেছি। এখন আমরা যে কাজটা এখানে শিখতেছি, এখন মনে করেন যে ইঞ্জিনিয়ার ব্রিজ বানাবে, সে যদি ভার্চুয়াল রিয়ালিটিতে ল্যাবের মাধ্যমে সেখানে যদি সেই জিনিসটা বিল্ড করতে পারে, সেই যে ইন্টারঅ্যাক্টিভনেসটা আসবে, রাইট। সো এখানে মোর ভিজুয়ালাইজ
গ্লোবালাইজেশন আসবে, হ্যাঁ এখানে অনেক ইনফ্রাস্ট্রাকচার এখন ওই লেভেলের তৈরি হয় নাই, বাট আমি মনে করি এটা এডুকেশন সেক্টরে একটা বিশাল প্রভাব ফেলবে। সেই সাথে এমনকি ছেলে মেয়েদের জন্য, বাচ্চারাও যারা বড় হয়েছে এখন দেখবেন যে তারা, এখন দেখবেন যে একটা কথা আমি অনেক সময় বলি যে এখনকার যারা 5 বছর 7 বছর 10 বছরের ছেলে মেয়েরা, তারা দেখবেন যে আমাদের সময় জেনারেশন, আমি যখন 5 বছর 10 বছর ছিলাম, তাদের চেয়ে অনেক স্মার্ট। হ্যাঁ, তার কারণটা কি, তারা কিন্তু যে এডুকেশনটা নিচ্ছে, তাদের এডুকেশনটা পুরোটাই ভিজুয়াল। হ্যাঁ, তারা ইউটিউবে যাচ্ছে, তারা বিভিন্ন ভাবে সেই টেকনোলজি বা এগুলাকে জানতেছে, তারপরে তাদের ক্যাপচার অনেক ভালো। কিন্তু আমাদের সময় যেটা ছিল যে বুক বেসড যে এডুকেশন সিস্টেম, তো ভার্চুয়াল রিয়ালিটি এখন আমরা যদি বলি ফেসবুকের মেটা কোয়েস্ট বলেন অথবা অ্যাপল ভিশন প্রো বলেন, এইগুলো যখন আসলে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হবে, সাধারণ মানুষের কাছে পৌঁছাবে, হ্যাঁ তখন এখানে একটা এডুকেশনের এখানে ব্যাপকভাবে প্রভাব ফেলবে এবং এটা অনেক ইজিয়ার এবং ইন্টারেস্টিং হবে অবশ্যই। সেক্ষেত্রে এখনকার শিক্ষার্থী যারা, তারা যদি চাকরি বাজারে সফল হতে হয়, তাহলে আসলে তাদের ক্রিটিক্যাল যে স্কিলগুলো দরকার, সেগুলো আসলে কোন ধরনের স্কিলের উপর তারা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবে? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন। তার কারণ হচ্ছে কি যে আমরা হয়তো এখন এত এডুকেশন নিয়ে কথা বললাম, বাট এখানে আমরা টেকনোলজির ব্যবহারের কথা বলতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আরেকটা ডিরেকশনে তাকাই যে আসলে এই পৃথিবীতে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টটা কোথায় যাচ্ছে, জব মার্কেটটা কোথায় যাচ্ছে, হ্যাঁ স্পেশালি অটোমেশনের কারণে যে ব্যাপক পরিবর্তন আসতেছে। আপনি দেখবেন যে এখন যদি আমরা একটা ওয়েন্ডিজে যাই, দেখা যাবে কি সেখানে কিয়াস্ক মেশিন বসানো আছে, রাইট? আমরা সেখান থেকে অর্ডার করতে পারি, আমরা মোবাইল থেকে অর্ডার করতে পারি, আমরা পিক আপ করতে, সেখানে কিন্তু ব্যাপকভাবে টেকনোলজির ব্যবহার হচ্ছে। এখন আবার আমরা যে কোনো জবের কথা বলি, এখন যে ডাক্তার তাকে কিন্তু এখন কিন্তু আমরা মেডিকেল ফিল্ডকে আর মেডিকেল ফিল্ড বলতেছি না, আমরা এগুলো মেডিকেল ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, সেখানে আমরা রোবটের মাধ্যমে, সেখানে আমরা এআই এর মাধ্যমে ডিসিশন হচ্ছে কি ধরনের প্রসিডিউর করা হতে পারে, রাইট? সুতরাং যে ফিল্ডে থাকি আমি মনে করি ফার্স্ট যে স্কিল সেট আমাদের ছেলে মেয়েদের অথবা আমরা এখন যারা জব মার্কেটে আছি বা আমরা জব ক্যারিয়ার চেঞ্জ করার কথা বলি, সেক্ষেত্রে টেকনোলজি ডেফিনেটলি সুপার ইম্পর্টেন্ট, রাইট? টেকনোলজির পাশাপাশি আবার দ্য সেম টাইম আমরা যদি এআই এর কথা বলি, আজ থেকে 5 বছর 10 বছর পরে যখন এআই ফুলি বিল্ড হবে, আমাদের কিন্তু একটা ফিয়ার আছে যে হ্যাঁ এআই আসলে হয়তো আমাদের অনেক কাজগুলা তখন অবসলিট হয়ে যাবে, রাইট? কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, টেকনোলজি এডুকেশনের পাশাপাশি অ্যানালিটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল সেট, যেটা খুব ইম্পর্টেন্ট। সেখানে এই সেক্টরগুলোতে লিডারশিপ, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই জিনিসগুলোর দিকে আমাদের নজর দেওয়া উচিত আমাদেরকে ইন ফিউচারে ক্যারিয়ার বিল্ডিং এর জন্য। এই ক্ষেত্রে ব্রিজ তৈরি করা একটা বিষয় থাকে। একজন স্টুডেন্ট যখন তার শিক্ষা জীবন শেষ করে ক্যারিয়ারের পথে পা বাড়ায়, তখন এই ব্রিজ তৈরি করার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসা প্রতিষ্ঠান তারা কিভাবে একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে? অবশ্যই খুব সুন্দর কোয়েশ্চেন, কারণ জুয়েল ভাই এটা অলরেডি হচ্ছে এখন। তার কারণ কি, এইটা যদি আসলে বিজনেস, তার কারণ এখন একজন যখন এডুকেটেড, একজন যখন কলেজ থেকে বের হয়ে আসতেছে, বা আসলে আমাদের এখনকার যে ক্যারিয়ার বা এখনকার যে জব মার্কেট, সেখানে আমাদের এক্সপিরিয়েন্স ইজ অনেক ইম্পর্টেন্ট। মানে এক্সপিরিয়েন্স তখন এমপ্লয়াররা চাচ্ছে এক্সপিরিয়েন্স, যার ফলে এখানে যেটা হতে হবে যে বিজনেস প্রতিষ্ঠান এবং এডুকেশন সেন্টারের মধ্যে একটা কোলাবোরেশন, এবং এটা আমি ব্যাপকভাবে দেখতেছি। এবং আপনি দেখবেন যে এখানে অনেক বড় বড় ইউনিভার্সিটিতে কিন্তু এখন শুধু কলেজ ডিগ্রির পাশাপাশি তারা ব্যাপকভাবে সার্টিফিকেশন, সেখানে ক্যারিয়ার বেসড ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। এবং সেখানে আসলে এরকম অনেক বড় বড় প্রতিষ্ঠান তারা আসলে ক্যারিয়ার ট্রেনিং এর জন্য সেপারেট ভাবে ইনস্টিটিউশন বিল্ড করা হচ্ছে। আসলে আমরা যদি মানে কোর কনসেপ্টটাতে যাই, একটা কলেজ ডিগ্রির গোলটা কিন্তু আসলে একজনকে ক্যারিয়ার রেডি করা না। কলেজ ডিগ্রি হ্যাজ এ মোর ওয়াইডার রেসপন্সিবিলিটি। কিন্তু ইউনিভার্সিটি এবং বিজনেস প্রতিষ্ঠানগুলো এখন যেটা করতেছে, তারা কোলাবোরেশন করতেছে তাদের কি ধরনের স্কিল সেট, বিকজ টেকনোলজি অনেক তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, যার ফলে তারা কিন্তু প্রতিটা ইউনিভার্সিটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য সেপারেট ট্রেনিং রান করানো হচ্ছে। এবং সেখানে আমাদের কমিউনিটিতে আপনি দেখবেন যেরকম অনেক ইনস্টিটিউশন আছে যেখানে আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিং করাচ্ছি, স্কিল বেসড তৈরি করতেছি, সেভাবেই আমরা স্কিল তৈরি করে সেভাবে আমরা জবের ব্যবস্থা করতেছি। সুতরাং একজন স্টুডেন্টকেও শুধু ক্যারিয়ারের দিকে, শুধু ব্যাচেলার ডিগ্রির দিকে ফোকাস করলে হবে না। হ্যাঁ, ব্যাচেলার ডিগ্রি অথবা যে ডিগ্রি হোক সেটা ইম্পর্টেন্ট, বা সেটার সাথে তাকে চিন্তা করতে হবে যে হাউ ডু আই বিল্ড আমার প্র্যাকটিক্যাল নলেজ, যেটা দিয়ে আমি জব বিল্ড করতে পারবো। অর্থাৎ শিক্ষার বিষয়টা এবং চাকরির বিষয়টা দুটো লক্ষ্যে একটু ভিন্ন। এই কারণে এই শিক্ষা তো আসলে আপনাকে দুয়ার খুলে দেবে, অনেকগুলো দরজা খুলে দেবে, আপনি কোনটাতে প্রবেশ করবেন সেটা। আর ক্যারিয়ারটা হলো অনেকে হয়তো
জাস্ট বেঁচে থাকার জন্য ক্যারিয়ারটাকে করে, কিন্তু শিক্ষা আপনাকে বিশালতার জগতে প্রবেশ করায়। কিন্তু আমরা যেটি জানতে চাই, এআই, অটোমেশন, মেশিন লার্নিং, এই নতুন যে প্রযুক্তিগুলো, এগুলো ক্যারিয়ারকে সামনের দিনে কিভাবে প্রভাবিত করবে? এখানে আমি আসলে ওইভাবে কোনো নেগেটিভ পোর্ট্রে করতে চাই না, বাট আমি যদি কিছু স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই, ম্যাককেনজি গ্লোবাল ইনস্টিটিউশন যারা কারেন্ট ট্রেন্ড এবং জব মার্কেট বা গ্লোবাল যে সকল ফ্যাক্টগুলো এখন আমাদেরকে ইম্প্যাক্ট করে, এটা নিয়ে যারা রিসার্চ করে, সেখানে আসতেছে বাই 2030 তারা বলতেছে অ্যাবাউট 800 মিলিয়ন জব ডিসপ্লেসড হবে। এবং শুধুমাত্র আমেরিকাতে 39 মিলিয়ন জব লুজ হবে অটোমেশন অথবা এআই এর জন্য। এবং এখানে যদি আমরা দেখি যেটা আপনি মানে যে ইম্প্যাক্টটা পড়তেছে, এখানে কিন্তু মোর ইম্প্যাক্টটা পড়বে যেখানে লেবার ইন্টেন্সিভ ওয়ার্ক। এখানে মনে করেন যে যদি আমরা ক্যাশিয়ারদের কথা বলি, এখানে যদি আমরা ম্যানুফ্যাকচারিং এর কথা বলি, এখানে যদি আমরা ড্রাইভিং প্রফেশনের কথা বলি, এখানে এমনকি আমরা যদি ব্যাংক টেলার বলেন, এমনকি লার অফ অ্যাকাউন্টিং এর কথা বলি, যেগুলো হ্যান্ডস অন, যেখানে একজনকে উপস্থিত থাকতে হয়, সে ধরনের অনেক জবই কিন্তু এখানে ডিসপ্লেসড হবে। এখন হ্যাঁ, সেজন্য সেখানে আমাদের কথা হচ্ছে কিভাবে আমরা রিস্কিলিং করতে পারি, সেখানে কিভাবে আমরা হেল্প করতে পারি, বাট ডেফিনেটলি এটা ইম্প্যাক্ট। আমরা শুরুতে বলছিলাম যে প্রতি বছর 377,500 জন করে আইটি পজিশনে যোগ দেবে, সেখানে আমরা শুনছি মিলিয়ন মানুষ চাকরি হারাবে। তাহলে এই যখন এইরকম একটা ঝুঁকি থেকে যাচ্ছে, সেখানে যারা এখন চাকরিতে আছেন কিংবা যারা সামনের দিনগুলোতে প্রবেশ করবেন, তারা নিজেদেরকে কিভাবে প্রস্তুত করে রাখবেন? এটা আসলে মানে খুবই ইম্পর্টেন্ট। এটা প্রতিটা যারা আমাদের এই মুহূর্তে আমরা যারা জব ক্যারিয়ার বিল্ডে আসি, বা এমনকি আমরা যারা খুব তাড়াতাড়ি ক্যারিয়ারে ঢুকবো, সেটা কলেজ এডুকেশন হোক বা আমরা যখন ক্যারিয়ার চিন্তা করতেছি, আমাদের এই কোয়েশ্চেনটা নিয়ে অবশ্যই চিন্তা করা উচিত। তার কারণ হচ্ছে যে এখন মেইনটা আমাদের ফোকাস দিতে হবে যে জব মার্কেট অথবা এখনকার ইকোনমি কোন ধরনের স্কিল সেটটাকে চাচ্ছে। এবং এতক্ষণ আমরা যে কথাটা বললাম, আমি যেটা মনে করি এখানে একটা কম্বিনেশন, টেকনিক্যাল স্কিল সেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ আপনি দেখবেন যে আমরা সবাই কিন্তু এখন টেকনিক্যাল স্কিল সেট আমাকে ব্যবহার করতে হয়, রাইট? আর তার সাথে হচ্ছে অ্যানালিটিক্যাল এবং লিডারশিপ, কমিউনিকেশন, এই স্কিল সেটগুলো বিল্ড করা। শুধুমাত্র আগের যে ট্র্যাডিশনাল কোয়ালিফিকেশন গুলো ছিল, সেগুলোর সঙ্গে আপনাকে এখন নতুন কিছু যোগ করে নিতে হবে। অবশ্যই আমরা হয়তো এটা নিয়ে পরবর্তীতে পুরোপুরি আলোচনা করব, কিন্তু রিমোট ওয়ার্ক সম্পর্কে একটু জানতে চাই। এটা সাম্প্রতিক সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই রিমোট ওয়ার্কটা চাকরির বাজারকে কিভাবে প্রভাবিত করছে, একই সাথে শিক্ষার গুরুত্ব কতটুকু, এটা আমরা আপনার কাছে সবশেষ জানতে চাই। অবশ্যই। আমি অনেস্টলি রিসেন্টলি আমি এরকম কিছু কোম্পানির হায়ারিং ম্যানেজার, এমনকি যারা সিনিয়র ডিরেক্টর, তাদের সাথে যখন আমার ডিসকাশন হচ্ছিল, সেখান থেকে তারা যেটা বলতেছে যে হায়ারিং ম্যানেজার এবং যারা টপ লেভেলের কোম্পানিতে আছে, তারা কিন্তু এইটা নিয়ে অনেক এক্সাইটেড। তার কারণ হচ্ছে কি, এখন কিন্তু আমরা লিমিটেড না যে আমার অফিস যদি নিউ ইয়র্কে থাকে, আমাকে শুধু নিউ ইয়র্ক থেকে লোক হায়ার করতে হবে। হ্যাঁ, আমাদের এদের হরাইজনটা কিন্তু অনেক বিগ। এখন সেটা ন্যাশনাল লেভেলে হোক আর ইন্টারন্যাশনাল লেভেলে হোক, আমরা ইন্টারন্যাশনালে না গেলাম, বাট এইটা হচ্ছে আপনি যদি দেখেন যে এই আমরা হয়তো বা রিসেন্টলি রিমোট ওয়ার্ক সম্বন্ধে অনেক কথা শুনতেছি, বাট রিমোট ওয়ার্কটা এখনকার ইকোনমির ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি রিসেন্টলি একটা স্ট্যাটিস্টিক দেখতেছিলাম, সেখানে বলতেছে যে অ্যাবাউট 12% আমেরিকাতে এখন জব যেটা হচ্ছে ফুলি রিমোট, 12%। হ্যাঁ, তো সুতরাং রিমোট জবটা এরা ইয়ে করবে, তার কারণ এটা এমপ্লয়ারদেরকে একটা ব্যাপক, এটা একটা লেভারেজ এমপ্লয়ারদের জন্য আমরা বিভিন্ন স্কিল সেটের করতে পারি। আর হ্যাঁ, এখন এটার সাথে এডুকেশনের যেটা আপনি বললেন, যে সেটা হচ্ছে কি যে এডুকেশনটাকে আমাদের মোর প্র্যাকটিক্যাল বেসড এডুকেশন হইতে হবে। আমি মনে করি আমরা যারা জব বা কেরিয়ার বিল্ডিং এর কথা চিন্তা করি, এমনকি আমরা যারা প্যারেন্ট, আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে, আমাদেরকে মোর ফোকাস দিতে হবে যে তারা কিভাবে মোর প্রবলেম সলভিং, তারা কিভাবে মোর টেকনিক্যাল ফিল্ডে টেকনোলজির সাথে যাতে তাদের একটা ভালো সম্পর্ক থাকে, এবং এইভাবেই আমরা আসলে প্রবলেম সলভিং এর বিল্ড করতে পারি। এবং প্রবলেম সলভিং বিল্ডিং এর পিছনে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। হ্যাঁ, তার কারণ আপনি যখন কন্টিনিউয়াসলি আপনার বিজনেস নলেজ থাকার সুযোগ আছে, অবশ্যই তখন আপনার ডিসিশন মেকিং সহজ হবে, সেখানে আপনি প্রবলেম সলভিং, এখানে অ্যানালিটিক্যাল সলিউশন আপনি কোম্পানিকে দিতে পারবেন। সুতরাং এই কম্বিনেশনটা এডুকেশনের জন্য যেমন ইম্পর্টেন্ট, ফিউচার ক্যারিয়ারের জন্য সেরকম। তার মানে এডুকেশন যখন নিচ্ছেন, তখনই আসলে আপনাকে দক্ষ করে তুলতে হবে। এতটাই দক্ষ করে তুলবেন যে
আপনাকে চাকরি খুঁজতে হবে না, চাকরি হয়তো আপনাকে খুঁজে নেবে। এবং বাবু সিদ্দিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে পরামর্শগুলো দিয়েছেন। বিশেষ করে যারা এখনো শিক্ষার্থী, তারা নিজেদেরকে সামনের দিনগুলোর জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলতে পারবেন, কঠিন সময়কে কিভাবে আপনি ফেস করবেন। এবং আমাদের বিশেষজ্ঞ অতিথি মাহবুব সিদ্দিক, তিনি প্রায় আমাদের এই ধরনের পরামর্শগুলো আমাদের অনুষ্ঠানে দিয়ে থাকেন। তাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আপনারা যারা দেখছিলেন সবাইকে ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।